মাটির নিচে লুকানো মৃত্যু ফাঁদ, হিজবুল্লাহর সেই অস্ত্র ভাণ্ডার দেখে হতভম্ব ইসরায়েল। ইসরায়েলের সবচেয়ে আধুনিক যুদ্ধ বিমান আকাশ থেকে বোমা ফেলছে, কিন্তু মাটির 200 মিটার নিচে বসে হাসছে হিজবুল্লাহ, কারণ সেই গভীরতায় পৌঁছানোর ক্ষমতা ইসরায়েলের ছিল না অন্তত কিছুদিন আগেও। এটাই ইরানের কৌশল। প্রত্যক্ষ যুদ্ধ নয়, পরোক্ষ শক্তি। দেখা যায় না, কিন্তু অনুভব করা যায় সর্বত্র। 18 জুন যুক্তরাষ্ট্র আর ইরানের মধ্যে সমঝোতা চুক্তি সই হলো। কথা ছিল লেবাননেও থামবে হামলা। ইসরায়েল সেই প্রতিশ্রুতি মানবে, কিন্তু নেতানিয়াহু তার নিজস্ব নিয়মে চলে। লেবাননের দক্ষিণাঞ্চল থেকে ইসরায়েলি বাহিনী সরেনি, হামলা থামেনি। উল্টো প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ হুঁশিয়ারি দিয়েছেন, ইরান যদি এই বিষয়ে না গলায়, যুদ্ধের আগুন আবার জ্বলে উঠবে। নেতানিয়াহু ভেবেছিলেন হিজবুল্লাহ দুর্বল হয়ে গেছে, কিন্তু যুদ্ধের ময়দান অন্য গল্প বলছে। তারের ড্রোন, যে অস্ত্র ধরাই যাচ্ছে না। হিজবুল্লাহর সাম্প্রতিক অস্ত্র ভাণ্ডারে এমন একটি জিনিস আছে যা ইসরায়েলের সামরিক বিশেষজ্ঞদের ঘুম কেড়ে নিয়েছে। আত্মঘাতী ড্রোন, কিন্তু সাধারণ ড্রোন নয়। এই ড্রোনগুলোতে নেই কোনো বেতার যোগাযোগ ব্যবস্থা, মানে রেডিও সিগন্যাল নেই, ওয়াইফাই নেই, জ্যামিং করার কিছু নেই। নির্দিষ্ট দূরত্বে হামলা চালানোর জন্য বিশেষ তারের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হচ্ছে এগুলোকে। ফলাফল, ইসরায়েলের অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম, যা কোটি কোটি ডলার ব্যয়ে তৈরি, সেই সিস্টেম এই ড্রোন ধরতে পারছে না। কারণ সিগন্যাল নেই, তাই ট্র্যাক করার উপায় নেই। এটা প্রযুক্তির বিরুদ্ধে কৌশলের জয়। 200 মিটার নিচের দুর্গ। শুধু ড্রোন নয়, হিজবুল্লাহর আসল শক্তি লুকিয়ে আছে মাটির গভীরে। লেবাননের দক্ষিণাঞ্চলের এক দুর্গম এলাকায় মাটির 200 মিটার গভীরে গড়ে উঠেছিল বিশাল এক সুড়ঙ্গ, দৈর্ঘ্যে 200 মিটার। ভেতরে সাজানো অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র, শত শত অস্ত্র, গোলাবারুদ। এক কথায় মাটির নিচে একটি পূর্ণাঙ্গ সামরিক ঘাঁটি। ইসরায়েল মাসের পর মাস বিমান হামলা চালিয়েছে, বোমা ফেলেছে, কিছু হয়নি। শেষ পর্যন্ত স্থল অভিযান চালিয়ে সেই সুড়ঙ্গের নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েল। জেরুজালেম পোস্ট 28 জুন এই খবর নিশ্চিত করেছে। কিন্তু একটি সুড়ঙ্গ দখল করে কি জেতা যাবে এই যুদ্ধ? উত্তর হলো না। ইরানের বিশাল সামরিক অক্ষ। এখানেই বোঝা যায় ইরানের কৌশলের গভীরতা। তেহরান শুধু একটি দেশ নয়, মধ্যপ্রাচ্য জুড়ে ইরান গড়ে তুলেছে এক বিশাল সামরিক অক্ষ। লেবাননে হিজবুল্লাহ, ইয়েমেনে হুথি, ইরাকে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী, এরা সবাই সেই অক্ষের অংশ। এই অক্ষের কেন্দ্র থেকে তেহরান কি করছে? অত্যাধুনিক অস্ত্র সরবরাহ করছে, প্রশিক্ষণ দিচ্ছে, কৌশল তৈরি করে দিচ্ছে। হিজবুল্লাহর হাতে যে তার নিয়ন্ত্রিত ড্রোন, যে গভীর সুড়ঙ্গের নেটওয়ার্ক, এসব কিছুর পেছনে ইরানের মেধা, অর্থ এবং প্রযুক্তি। নেতানিয়াহুর হিসাব মিলছে না। এই পুরো পরিস্থিতিতে সবচেয়ে বিপদে আছেন নেতানিয়াহু নিজেই। একদিকে যুক্তরাষ্ট্রের সাথে চুক্তির শর্ত মানতে চাপ, অন্যদিকে হিজবুল্লাহকে নির্মূল না করে ঘরে ফেরার উপায় নেই। দুই চাপের মাঝে আটকে আছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। তিনি বলছেন, মার্কিন সাহায্যের ওপর নির্ভরতা কমাতে নিজেদের অস্ত্র তৈরি করবেন, স্বাধীনভাবে লড়বেন। কিন্তু বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা। হিজবুল্লাহকে যতক্ষণ ইরান সমর্থন করবে, ততক্ষণ নেতানিয়াহুর পক্ষে এই লড়াই জেতা সম্ভব নয়। একটি সুড়ঙ্গ দখল করা আর একটি সংগঠনকে ভাঙা, এই দুটো সম্পূর্ণ আলাদা লক্ষ্য। ইরান এবার যুদ্ধের ময়দানে নতুন এক বার্তা দিল, আরো ভারী, আরো ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্রের বার্তা। যে বার্তা শুধু সামরিক কৌশল নয়, মধ্যপ্রাচ্যের আকাশে নতুন এক অস্থিরতার ছায়া ফেলছে। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ডস বা IRGCর শীর্ষ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মজিদ মোসাভি ঘোষণা দিয়েছেন, এখন থেকে ইরান 1000 কেজি বা তার বেশি বিস্ফোরক বহন করতে পারে এমন ক্ষেপণাস্ত্র ব্যবহারের দিকে যাবে। এর অর্থ একটাই, প্রতিটি আঘাত হবে আগের চেয়ে অনেক বেশি ধ্বংসাত্মক। এতদিন ইরান মূলত 1000 কেজির কম বিস্ফোরকবাহী ক্ষেপণাস্ত্র ব্যবহার করছিল, কিন্তু নতুন এই সিদ্ধান্তের ফলে প্রতিটি ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণ এলাকা, পাল্লা এবং ধ্বংস সক্ষমতা দ্বিগুণেরও বেশি হয়ে যেতে পারে। লেবাননের সংবাদ মাধ্যম আল মায়াদিনকে দেয়া এক সাক্ষাৎকারে মোসাভি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক ঘাঁটি ছাড়াও উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ অবকাঠামো এখন তাদের লক্ষ্যবস্তু হতে পারে। এর মধ্যে রয়েছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর এবং সৌদি আরবের রাস তানুকা তেল শোধনাগারের মতো স্থাপনা। এই ঘোষণা এমন এক সময় এলো যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনা তুঙ্গে। অনেকে মনে করছেন এটি শুধু হুমকি নয়, বরং যুদ্ধের নতুন ধাপে যাওয়ার ইঙ্গিত। সামরিক পর্যবেক্ষকদের মতে ইরান এখন তার যুদ্ধ কৌশল বদলে ফেলেছে। আগে তারা সস্তা কিন্তু প্রাণঘাতী শাহেদ ড্রোন ব্যবহার করে শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত রাখার চেষ্টা করত। এই ড্রোনগুলো খুব দ্রুত ধ্বংসযজ্ঞ চালাতে পারে না, কিন্তু একসঙ্গে অনেকগুলো পাঠানো হলে প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা চাপে পড়ে যায়। এখন সেই কৌশলের সঙ্গে যোগ হচ্ছে আরো ভারী ও দ্রুতগতির ক্ষেপণাস্ত্র। নতুন কৌশলে ইরান তুলনামূলক কম সংখ্যায় কিন্তু অত্যন্ত শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে, যেগুলো বিমান ঘাঁটি, ভূগর্ভস্থ কমান্ড সেন্টার বা শক্তভাবে সুরক্ষিত স্থাপনাগুলোতে বড় ধরনের ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম।
ভূ রাজনৈতিক বিশ্লেষক সানাকা আল-সেলম পেরেরা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, এই সিদ্ধান্ত যুদ্ধের অর্থনীতি বদলে দিতে পারে। অর্থাৎ ইরান এমন ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে চাইছে যেগুলো ঠেকাতে প্রতিপক্ষকে আরো বেশি খরচ করতে হবে, কারণ একটি ক্ষেপণাস্ত্র বা ড্রোন ঠেকাতে সাধারণত 2 থেকে 3টি ইন্টারসেপ্টর ব্যবহার করতে হয়, আর এই ইন্টারসেপ্টরগুলো অত্যন্ত ব্যয়বহুল। যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থার একটি ক্ষেপণাস্ত্রের দাম প্রায় $40 লাখ, থার্ড ইন্টারসেপ্টরের দাম প্রায় $1,20,00,000, ইসরায়েলের অ্যারো 3 ক্ষেপণাস্ত্রের দাম প্রায় $30 লাখ। অন্যদিকে একটি শাহিদ ড্রোনের দাম সর্বোচ্চ $50,000। এই বিশাল দামের পার্থক্যই যুদ্ধের হিসাব পাল্টে দিতে পারে। যুদ্ধের শুরুতে ইরানের লক্ষ্য ছিল প্রতিপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে একটি ক্ষয়িষ্ণু যুদ্ধে টেনে আনা। ঝাঁকে ঝাঁকে ড্রোন ও স্বল্প মূল্যের ক্ষেপণাস্ত্র ছুড়ে তারা প্রতিপক্ষের দামি ইন্টারসেপ্টরগুলো শেষ করে দিতে চেয়েছিল। গত 28 ফেব্রুয়ারি সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরান প্রায় 3 ডজন দফায় হামলা চালিয়েছে। এর মধ্যে রয়েছে শাহিদ 136 কামিকাজে ড্রোন সহ বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র হামলা। 33তম দফার হামলায় ইরান ব্যবহার করেছে খেইবার শেকান এবং আরও শক্তিশালী খোররামশার ক্ষেপণাস্ত্র। খেইবার শেকানের পাল্লা প্রায় 1450 কিলোমিটার এবং এটি 550 কেজি বিস্ফোরক বহন করতে পারে। অন্যদিকে খোররামশার ক্ষেপণাস্ত্র প্রায় 1800 কেজি পর্যন্ত বিস্ফোরক বহনে সক্ষম। ইরানের দাবি, এই আধুনিক ক্ষেপণাস্ত্রগুলো ম্যাক 8 গতিতে উঠতে পারে এবং মাঝ আকাশে গতিপথ পরিবর্তন করতে পারে। যদি তা সত্যি হয় তাহলে ইসরায়েলের অ্যারো 3 প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দেওয়া আরও সহজ হয়ে যেতে পারে। বিশ্লেষকদের মতে, যখন একটি ওয়ারহেডের ওজন 1 টন হয় তখন আঘাতের ধ্বংসের ব্যাসার্ধ দ্বিগুণ হয়ে যায়। ফলে একটি ক্ষেপণাস্ত্র যদি লক্ষ্যবস্তুতে আঘাত হানে তার পরিণতি হতে পারে ভয়াবহ। এখন প্রশ্ন হচ্ছে, ইরান যদি সত্যি আরো ভারী ক্ষেপণাস্ত্র ব্যবহার শুরু করে তাহলে মধ্যপ্রাচ্যের বর্তমান আকাশ প্রতিরক্ষা কাঠামো কতটা টিকে থাকতে পারবে? হরমুজ প্রণালী বন্ধ। ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টা হামলার কারণে হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজ চলাচল করতে দেওয়া হচ্ছে না। ইরানি বাহিনী IRGC এর সতর্কতা। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ওই এলাকায় থাকা জাহাজগুলোকে বারবার বার্তা দিচ্ছে যে এই কৌশলগত পথ দিয়ে কোনো জাহাজ পার হতে পারবে না। 35 ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান, আর ভেঙে পড়েছে ইসরায়েলের আকাশের ঢাল। সকাল, কিন্তু সূর্যের আলো নয়, আকাশ ভরে গেছে আগুনে। ইরান থেকে ছোড়া হয়েছে 35টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি ইসরায়েলের দিকে। কিছু থামিয়েছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম, কিন্তু সব না। কিছু ক্ষেপণাস্ত্র ভেদ করে ঢুকে গেছে প্রতিরক্ষার দেয়াল। আয়রন ডোম সবকিছু থামাতে পারছে না। ইসরায়েলের বহুস্তর প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বের অন্যতম শক্তিশালী। ইসরায়েল ডিফেন্স ফোর্সেস এর এই সিস্টেম অনেক ক্ষেপণাস্ত্র আটকেছে। মিসাইলের টুকরো, ইন্টারসেপ্টরের ধ্বংসাবশেষ ইসরায়েলের বিভিন্ন জায়গায় পড়ে আছে। ইসরায়েলি পুলিশ বলছে অসংখ্য রিপোর্ট এসেছে। রাস্তা, খোলা জায়গা, বাড়ির পাশ সবখানেই আতঙ্ক। সরাসরি বড় শহরে আঘাত না লাগলেও আকাশ থেকে পড়া ধ্বংসাবশেষেই তৈরি করছে ভয়, বিশৃঙ্খলা। একজন 50 বছর বয়সী ব্যক্তি আহত ধ্বংসাবশেষের গর্তে পড়ে, আরো অনেকে আহত শেল্টারে দৌড়াতে গিয়ে। এটা শুধু যুদ্ধ না, এটা মানসিক চাপের বিস্ফোরণ। এক ঢেউ শেষ, আরেকটা আসছে। 35টা ক্ষেপণাস্ত্র এটা কোনো ছোট আক্রমণ নয়, এটা একটা ওয়েভ, একটা বার্তা। যদি এইভাবে বারবার আক্রমণ আসে তাহলে কি ইসরায়েলের প্রতিরক্ষা ভেঙে পড়বে? সাইরেন বাজছে, মানুষ দৌড়াচ্ছে। ইসরায়েল দাঁড়িয়ে আছে অনিশ্চয়তায়। ইরানের পাল্টা আঘাতের টার্গেট শুধু ইসরায়েল না, ইরান পাল্টা আঘাত করেছে উপসাগরীয় দেশগুলোতেও। টার্গেট কাতারের আল উদেদ এয়ারবেজ, কুয়েতের আল সালিম এয়ারবেজ, UAE এর আল ধাফরা এয়ারবেজ, বাহরাইনের একটি ঘাঁটি। এই ঘাঁটিগুলো আমেরিকার উপস্থিতির প্রতীক। ইরানের বার্তাটা পরিষ্কার, তোমরা আঘাত করলে আমরা সবাইকে ছুঁব। বিস্ফোরণ ছড়িয়ে পড়ছে মানচিত্র জুড়ে। সংযুক্ত আরব আমিরাত আবুধাবিতে বিস্ফোরণ, একজন নিহত, বাড়ির কাঁচ কেঁপে উঠেছে। কাতার আকাশ বন্ধ, ফ্লাইট বন্ধ। সৌদি আরব রিয়াদে বিস্ফোরণের শব্দ। জর্ডান 2টি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস। পুরো মধ্যপ্রাচ্য যেন একটা আগ্নেয়গিরি। ইরানের IRGC বলছে এটা শুধু শুরু। তারা বলছে এটা প্রথম ধাপ। ড্রোন, মিসাইল আরও আসবে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাম্প্রতিক হামলার কঠোর জবাব দিতে শুরু করেছে ইরান। তবে তেহরানের এই পাল্টা হামলার ব্যাপ্তি এবার কেবল ইসরায়েলের সীমানায় সীমাবদ্ধ থাকেনি, বরং মধ্যপ্রাচ্যের মার্কিন স্থাপনাগুলো লক্ষ্য করে একযোগে হামলা চালিয়েছে তারা। বাহরাইন, কুয়েত, কাতার ও সৌদি আরবের পাশাপাশি ইরানের বিধ্বংসী আক্রমণের শিকার হয়েছে সংযুক্ত আরব আমিরাত।
এই সামরিক পদক্ষেপের পর বিশ্লেষকদের মাঝে এখন বড় প্রশ্ন, কেন আরব দেশগুলোর মধ্যে আমিরাতকে এত গুরুত্ব দিয়ে লক্ষ্যবস্তু বানালো ইরান? এই বৈরিতার নেপথ্য কারণ খুঁজতে ফিরতে হবে 2020 সালে। সেই বছরের সেপ্টেম্বরে ঐতিহাসিক আব্রাহাম অ্যাকর্ড স্বাক্ষরের মাধ্যমে ইসরায়েলের সঙ্গে দীর্ঘদিনের কূটনৈতিক বরফ গলিয়ে সম্পর্ক স্বাভাবিক করে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। যদিও উপসাগরীয় দেশগুলো আগে থেকেই অনানুষ্ঠানিকভাবে ইসরায়েলের সঙ্গে যোগাযোগ রাখত, তবে এই চুক্তির মাধ্যমে তা প্রকাশ্য রূপ পায়। বিশেষ করে 2015 সালে আবুধাবিতে ইসরায়েলের প্রথম কূটনৈতিক মিশন খোলার পর থেকেই দুই দেশের ঘনিষ্ঠতা বাড়তে থাকে, যা মূলত ইরানের আঞ্চলিক প্রভাব ঠেকানোর একটি কৌশল হিসেবে দেখেছে তেহরান। সংঘাত শুরু হওয়ার পর প্রথমবারের মতো ফাতা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে ইরান। মেহর নিউজ এজেন্সির বরাত দিয়ে এপিএ জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবারের মতো ইরান ফাত্তা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছোড়ে। ইরান এবারও চুপ করে থাকেনি। যুক্তরাষ্ট্র আর ইসরায়েল একসাথে বড় ধরনের হামলা চালানোর পর ইরান যেন ধীরে ধীরে উঠে দাঁড়ালো। কোনো তাড়াহুড়া নেই, কিন্তু ভেতরে জমে থাকা শক্তি নিঃশব্দ আগ্নেয়গিরির মতো। ইরান সরকার জানিয়ে দিল পাল্টা আঘাত শুরু হয়েছে। বার্তা সংস্থা ফার্স বলছে, বাহরাইন, কুয়েত, কাতার আর সংযুক্ত আরব আমিরাত যেখানে যেখানে মার্কিন সামরিক ঘাঁটি আছে সেসব জায়গা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এই হামলা শুধু ক্ষেপণাস্ত্রের নয়, এটা ছিল এক ধরনের বার্তা। বার্তাটা খুব পরিষ্কার, আমরা আছি। সৌদি আরবও জানালো তাদের রাজধানী রিয়াদ আর পূর্বাঞ্চলেও হামলার চেষ্টা হয়েছে। রাতের আকাশে বিস্ফোরণের আলো, মানুষের ভেতরে অজানা ভয়। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড সংক্ষেপে আইআরজিসি একটা কথা বলেছে খুব ঠান্ডা গলায়। তারা বলেছে, মধ্যপ্রাচ্যে যেখানেই মার্কিন বা ইসরায়েলি সামরিক লক্ষ্য আছে সেগুলোতে শক্তিশালী ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। আরেকটি কথাও বলেছে, তারা যতক্ষণ না শত্রু পুরোপুরি পরাজিত হয় এই অভিযান চলবে। এই কথাগুলো শুনলে মনে হয় না এটা শুধু যুদ্ধের ভাষা, এটা যেন এক ধরনের জেদ, একটা রাষ্ট্রের আত্মসম্মান। ইরান আরো বলেছে, মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন সম্পদ এখন তাদের জন্য বৈধ লক্ষ্য। এদিকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী হামিদ খানবারি একটু ভিন্ন সুরে কথা বলেছেন। তিনি বলেছেন, আমাদের আত্মরক্ষার অধিকার আছে। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে কয়েকটি ক্ষেপণাস্ত্র ঠেকানো গেছে, তবু একজন মারা গেছেন। সৌদি আরব দাবি করেছে তারা বেশিরভাগ হামলায় প্রতিহত করেছে, কিন্তু তাদের কথায় একটা কষ্ট লুকানো ছিল। বাহরাইন জানিয়েছে তাদের ভেতরে থাকা মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহরের সদর দপ্তরে হামলা হয়েছে। কুয়েত বলছে তাদের আলী আল সালেম বিমান ঘাঁটিতে একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। তারা সবগুলো ঠেকিয়েছে বলে দাবি করেছে, কিন্তু আকাশে যে শব্দগুলো উঠেছিল সেগুলো থামানো যায়নি। কাতারও একই কথা বলেছে, তারা নাকি সব হামলা সীমান্তে পৌঁছানোর আগেই ধ্বংস করেছে। তবু ভয় থেমেনি। এই 4টি দেশ, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। ইরান থামেনি। ইরাকের উত্তরাঞ্চলের ইরবিল বিমানবন্দরেও 2বার হামলা হয়েছে। ইরান দেখিয়ে দিল তারা শুধু প্রতিক্রিয়া দেখায় না, তারা অপেক্ষা করে, তারপর আঘাত করে। একজন ইসরায়েলি সামরিক কর্মকর্তা জানিয়েছেন, 28 ফেব্রুয়ারির হামলায় ইরানের একাধিক কর্মকর্তা নিহত হয়েছে। তিনি জানান, অভিযানের সময় একই সঙ্গে 3টি স্থানে হামলা চালানো হয়, যেখানে ইরান সরকারের সদস্যরা জড়ো হয়েছিলেন। ওই কর্মকর্তা আরও জানান, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী গুরুত্বপূর্ণ ও সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু নির্ধারণ করে যুক্তরাষ্ট্রের সহযোগিতায় এই হামলা চালায়। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড বা আইআরজিসি। নতুন করে হামলার ঘোষণা দিয়েছে তারা। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। সৌদি আরবে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসে 2টি ড্রোন হামলা চালানো হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে। খবরে বলা হয়, সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রাথমিকভাবে এই তথ্য নিশ্চিত করেছে। ইরান বনাম যুক্তরাষ্ট্র, ইসরায়েল কি অস্ত্র ব্যবহার করছে তেহরান? মধ্যপ্রাচ্যের আকাশে আগুনের রেখা ছুটে যাচ্ছে, কোথাও সাইরেন বাজছে, কোথাও বিমান ঘাঁটি অন্ধকারে। এই পরিস্থিতিতে প্রশ্নটা খুব সরল, ইরান কি দিয়ে লড়ছে? সবচেয়ে বড় অস্ত্র ক্ষেপণাস্ত্র। ইরানের যুদ্ধের মূল শক্তি হল মিসাইল বা ক্ষেপণাস্ত্র, কারণ তাদের বিমান বাহিনী খুব আধুনিক না হলেও ক্ষেপণাস্ত্র দিয়ে তারা 1000 কিলোমিটার দূরে আঘাত করতে পারে। ইরানের ক্ষেপণাস্ত্র 3 ধরনের। স্বল্প পাল্লার 150 থেকে 800 কিলোমিটার, কাছের টার্গেটে দ্রুত হামলার জন্য, যেমন ফাতে, কিয়াম। যুদ্ধ শুরুতেই সারপ্রাইজ অ্যাটাক দিতে ব্যবহার হয়। সুবিধা, খুব দ্রুত ছোড়া যায়, থামানো কঠিন। মাঝারি পাল্লার 1500 থেকে 2000 কিলোমিটার, ইসরায়েল, সৌদি আরব, কাতারের মতো দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে, যেমন শাহাব 3, সেজিল। এগুলো ইরানের মেইন অ্যাটাক ওয়েপন।
দূরপাল্লার 2500 কিলোমিটার পর্যন্ত পুরো মধ্যপ্রাচ্য কভার করতে পারে। মার্কিন ঘাঁটি, বড় শহর সবই এর রেঞ্জে। সহজভাবে বলে ইরান বসে থেকেও অনেক দূরে আঘাত করতে পারে। ক্রুজ মিসাইল, রাডারকে ফাঁকি দেয়া অস্ত্র। ক্রুজ মিসাইল একটু আলাদা, এগুলো নিচু দিয়ে উড়ে পাহাড় ভূমির সাথে মিশে যায়, ফলে রাডার সহজে ধরতে পারে না। উদাহরণ সুমার, হোভেইজে। সবচেয়ে বিপজ্জনক দিক, ড্রোন, ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল একসাথে এলে ডিফেন্স সিস্টেম ওভারলোড হয়ে যায়। ড্রোন সস্তা কিন্তু মারাত্মক। ড্রোন হচ্ছে ইরানের গেম চেঞ্জার। এগুলো সস্তা, একসাথে অনেকগুলো পাঠানো যায়, ওয়েভ আকারে আক্রমণ করে। একটার পর একটা ড্রোন আসতে থাকলে প্রতিরক্ষা ব্যবস্থা ক্লান্ত হয়ে পড়ে। ব্যবহার, বিমানবন্দর বন্ধ করে দেয়া, তেল স্থাপনায় হামলা, ঘন্টার পর ঘন্টা আতঙ্ক তৈরি। ভূগর্ভস্থ মিসাইল শহর, ইরান শুধু অস্ত্র বানায় না, সেগুলো লুকিয়েও রাখে। তারা তৈরি করেছে ভূগর্ভস্থ টানেল, গোপন লঞ্চ প্যাড, পাহাড়ের ভিতরে ঘাঁটি। ফলে শত্রু হামলা করলেও সব মিসাইল ধ্বংস করা প্রায় অসম্ভব। হরমুজ প্রণালী, অর্থনীতির ওপর আঘাত। এটা খুব গুরুত্বপূর্ণ। হরমুজ প্রণালী দিয়ে যায় বিশ্বের অনেক তেল। ইরান কি করতে পারে? জাহাজে হামলা, মাইন পেতে রাখা, দ্রুত নৌকা দিয়ে আক্রমণ, ড্রোন ব্যবহার। ফল, তেলের দাম বেড়ে যায়, বিশ্ব অর্থনীতি কেঁপে ওঠে। নতুন হুমকি, হাইপারসনিক মিসাইল। ইরান ফাত্তা নামের হাইপারসনিক মিসাইল দেখিয়েছে। দাবি অত্যন্ত দ্রুত, শব্দের গতির চেয়ে অনেক গুণ বেশি। থামানো প্রায় অসম্ভব। তবে বাস্তবে কতটা কার্যকর এটা এখনো পুরোপুরি নিশ্চিত নয়। ইরানের কৌশল কি? ইরান একবারে সব শক্তি ব্যবহার করে না। তাদের স্ট্র্যাটেজি ছোট ছোট ধারাবাহিক হামলা, ড্রোন আর মিসাইল একসাথে, শত্রুকে ক্লান্ত করে দেয়া। মেসেজটা পরিষ্কার, এটা ছোট যুদ্ধ না, দীর্ঘ যুদ্ধ। ইরানের ভয়ঙ্কর মিসাইল এত দ্রুত যে চোখে দেখা যায় না, এত চতুর যে মাঝপথেই দিক বদলায়, আর এত শক্তিশালী যে প্রতিরক্ষা ব্যবস্থা বিভ্রান্ত হয়ে যায়। এই অস্ত্রটাই এখন আলোচনায়। ফাতাহ-2, ইরান বলছে এটা শুধু নতুন অস্ত্র না, এটা একটা নতুন যুগের শুরু। হাইপারসনিক মানে কি? সহজভাবে বুঝুন। শব্দের গতি মানে ম্যাক 1। যদি কিছু ম্যাক 5 বা তার বেশি গতিতে চলে, সেটাকে বলে হাইপারসনিক। আর ফাতাহ-2 গতি প্রায় ম্যাক 15 পর্যন্ত দাবি করা হচ্ছে, মানে কয়েক মিনিটেই শত শত কিলোমিটার পাড়ি দিতে পারে। ফাতাহ-2 এত ভয়ঙ্কর কেন? এই মিসাইলের মূল শক্তি শুধু গতি না, বরং চালাকি। মাঝপথে দিক পরিবর্তন। সাধারণ মিসাইল সোজা যায়, কিন্তু ফাতাহ-2 আকাশে ঘুরতে পারে। হাইপারসনিক গ্লাইড ভেহিকল, এটি উপরে গিয়ে আবার নিচে নেমে আসে, কম উচ্চতায় উড়ে রাডার ফাঁকি দেয়, খুব কম সময়ে আঘাত। প্রতিরক্ষা ব্যবস্থা বুঝে ওঠার আগেই আঘাত। কেন প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হতে পারে? আজকের সবচেয়ে শক্তিশালী ডিফেন্স সিস্টেমগুলো হলো প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম, থার্ড অ্যারো মিসাইল সিস্টেম। কিন্তু সমস্যা হলো এগুলো তৈরি হয়েছে সোজা পথে আসা মিসাইল থামাতে। একজন প্রতিরক্ষা বিশেষজ্ঞ বলছেন, ম্যাক 10 মিসাইল থামাতে হলে ম্যাক 30 গতির প্রতিরক্ষা দরকার, যা বাস্তবে সম্ভব নয়। মানে এই সিস্টেমগুলো হঠাৎ করে দুর্বল মনে হতে পারে। যুদ্ধক্ষেত্রে ব্যবহার কি জানা গেছে? ইরান দাবি করেছে 2025 সালের জুনে প্রথমবার এই মিসাইল ব্যবহার করা হয়। এটি ছিল অপারেশন ট্রু প্রমিস 3 এর অংশ। লক্ষ্য ছিল ইসরায়েলের সামরিক স্থাপনা। দাবি, এই মিসাইল প্রতিরক্ষা ভেদ করতে পেরেছে। সোশ্যাল মিডিয়ায় কিছু ভিডিও ভাইরাল হয়েছে। প্যাট্রিয়ট মিসাইল ছোড়া হচ্ছে, কিন্তু লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারছে না। বিশেষ করে কাতারের আল উদেদ এয়ারবেস এলাকায় এমন ঘটনা দেখা গেছে বলে দাবি, তবে সব তথ্য স্বাধীনভাবে যাচাই করা হয়নি। ফাতাহ-2 এর ক্ষমতা, রেঞ্জ প্রায় 1400 কিলোমিটার, গতি ম্যাক 15 পর্যন্ত, ডিজাইন 2 ধাপ, বৈশিষ্ট্য দ্রুত, নিচু দিয়ে উড়ে, মাঝপথে দিক বদলায়। মানে ধরা কঠিন, থামানো আরো কঠিন। সীমাবদ্ধতাও আছে, সবকিছুই নিখুঁত না। এই মিসাইল তৈরি করা খুব ব্যয়বহুল। কতগুলো আছে তা অজানা। বাস্তবে কতটা কার্যকর এখনো পুরোপুরি প্রমাণ হয়নি। ইসরায়েলি সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়েছে ইরান। দেশটির ইসলামিক রিভলিউশনারি গার্ড কোর IRGC জানিয়েছে, তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার 11তম ধাপে ইসরায়েলের বীর সেবা শহর লক্ষ্যবস্তু করা হয়েছে। 2 মার্চ আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে যে ওই শহরে অবস্থিত ইসরায়েলি সেনাবাহিনীর যোগাযোগ শিল্প কমপ্লেক্সে আঘাত হানা হয়েছে। পরে সংস্থাটি একটি ভবনের ছবি পোস্ট করে দাবি করে যে এটিই বীর সেবা শহরের সেই লক্ষ্যবস্তু, যেখানে বেশ কিছু বড় আন্তর্জাতিক কোম্পানির কার্যালয় অবস্থিত, যার মধ্যে মাইক্রোসফটও আছে। ইরানের নিশানায় কি নেতানিয়াহু? গোয়েন্দা খেলায় নতুন মোড়। মধ্যপ্রাচ্যের আকাশ এখন হয়ে উঠেছে শিকার আর শিকারীরই যুদ্ধক্ষেত্র।
ইরান সরাসরি ইঙ্গিত দিচ্ছে তাদের নিশানায় আছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আর এই দাবি করেছে ইরানের শক্তিশালী বাহিনী ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC। সব জানা আছে ইরানের হুঁশিয়ারি। IRGCর সাবেক প্রধান ইয়াহিয়া রহমি সাভাবি এক ভয়ঙ্কর দাবি করেছে নেতানিয়াহু কোথায় থাকেন, কখন বৈঠক করেন, কোথায় যান, সবকিছু নাকি ইরানের গোয়েন্দা তথ্য ভাণ্ডারে রয়েছে। তার ভাষায় প্রয়োজনে লক্ষ্যবস্তু করা হবে। ক্ষেপণাস্ত্র হামলা কি সত্য কি অজানা? 2 মার্চ নতুন এক দাবিতে কেঁপে ওঠে বিশ্ব। IRGC জানায় তারা নাকি ইসরায়েলের প্রধানমন্ত্রীর অফিসে সরাসরি হামলা চালিয়েছে। এমনকি ইসরায়েলি বিমান বাহিনীর কমান্ড সেন্টারও নাকি আঘাতের শিকার। এই হামলায় ব্যবহৃত হয়েছে খাইবার শেকান মিসাইল, ইরানের একটি আধুনিক মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। পাল্লা প্রায় 1450 কিলোমিটার, ওয়ারহেড 500 থেকে 1500 কেজি বিস্ফোরক, গতি ম্যাক 8-এর বেশি। বিশেষত্ব আকাশে দিক বদলাতে পারে। এটি শুধু দ্রুত না, এটি বুদ্ধিমান এবং প্রতিরক্ষা ফাঁকি দিতে সক্ষম। তেল আবিবে সাইরেন, বিয়ার সেবায় আগুন। 2 মার্চ রাত তেল আবিবে সাইরেন বাজতে থাকে একটানা। মানুষ দৌড়ায় আশ্রয়ের খোঁজে। দক্ষিণের শহর বিয়ার সেবায় ক্ষেপণাস্ত্র আঘাতে আহত হয় অন্তত 10 জন। বাড়িঘর ক্ষতিগ্রস্ত, শহর কেঁপে ওঠে। প্রতিশোধের আগুন। এই পুরো হামলার পেছনে রয়েছে এক বিস্ফোরক ঘটনা। ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি এক যৌথ মার্কিন ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন এমন দাবি করা হচ্ছে। আর সেই ঘটনার প্রতিশোধেই ইরান নামিয়েছে তাদের ক্ষেপণাস্ত্র শক্তি একের পর এক আঘাত। শেষ কথা, যুদ্ধ এখন নতুন স্তরে। এই সংখ্যা তার শুধু সীমান্তে নেই, এটা এখন গোয়েন্দা যুদ্ধ, ব্যক্তিগত টার্গেটিং, উচ্চ প্রযুক্তির ক্ষেপণাস্ত্র। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, যদি সত্যিই কোনো রাষ্ট্র আরেক রাষ্ট্রের প্রধানকে সরাসরি টার্গেট করে, তাহলে এটি যুদ্ধের নিয়মই বদলে দেবে। আজ প্রশ্ন একটাই, নেতানিয়াহু কোথায় আর ইরান কত দূর যেতে প্রস্তুত? ইরানি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর সংঘাত মধ্যপ্রাচ্য জুড়ে বিস্তৃত হয়েছে। এতে কেবল যে প্রাণহানি ঘটছে তাই নয়, শত শত কোটি ডলারের সামরিক অস্ত্র ধ্বংস হচ্ছে। উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় রাডার ব্যবস্থা ধ্বংস করে দেওয়ার দাবি করা হয়েছে। ইরানের কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় রাডার ANFPS 132 ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। ক্ষেপণাস্ত্রের নিখুঁত হামলায় $110 কোটি মূল্যের এই বিশাল রাডার ব্যবস্থা ধ্বংস হয়েছে। ইরানের গণমাধ্যম ও অন্যান্য পত্রপত্রিকাগুলো রিভলিউশনারি গার্ড কোর IRGC এর জনসংযোগ বিভাগের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে অবস্থিত এই রাডারটি 5000 কিলোমিটার দূর পর্যন্ত লক্ষ্যবস্তু শনাক্ত করতে সক্ষম ছিল। ওই অঞ্চলে আকাশসীমায় কোনো ক্ষেপণাস্ত্র ঢুকলেই সেটিকে চিহ্নিত করে সতর্ক করে দিত এই রাডার ব্যবস্থা। ফলে উপসাগরীয় অঞ্চল এই ব্যবস্থার কারণে অনেকটাই সুরক্ষিত ছিল। কাতারের কয়েকজন কর্মকর্তারাও এই রাডারের ক্ষতির কথা স্বীকার করেছেন বলে দাবি করা হয়েছে খবরে। এই রাডারটি মূলত ইরানের ক্ষেপণাস্ত্র কার্যক্রমের ওপর নজরদারি করার জন্য 2013 সালে স্থাপন করা হয়েছিল। তারা আঘাত হানছে দুবাই, আবুধাবি, বাহরাইনের মানামা, ইরাকের সামরিক ঘাঁটি, পাশাপাশি সৌদি আরবের রামকো স্থাপনায়। এই হামলাগুলো পশ্চিম এশিয়ার বিস্তৃত সংঘাতে ইরানের শক্তির প্রদর্শন। ইরান আকাশ শক্তির উপর নির্ভর করে না, তারা নির্ভর করে ক্ষেপণাস্ত্রের উপর হাজার হাজার ক্ষেপণাস্ত্র। ইরানের কাছে রয়েছে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র, পাশাপাশি এমন ড্রোন যা শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে দিতে পারে। বিশেষজ্ঞরা বলেন পশ্চিম এশিয়ায় ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডারই সবচেয়ে বড় এবং সবচেয়ে বৈচিত্র্যময়। 2022 সালে মার্কিন সেন্ট্রাল কমান্ডের মূল্যায়ন অনুযায়ী ইরানের কাছে 3000-এর বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে এর মধ্যে 2000টি ক্ষেপণাস্ত্র পশ্চিম এশিয়ার অন্য দেশগুলোতে পৌঁছাতে সক্ষম। আধুনিক বিমান বাহিনী না থাকলেও এর মাধ্যমে ইরান দূর পর্যন্ত আঘাত হানতে পারে। ইরানি কর্মকর্তারা একে প্রতিরোধ ক্ষমতার মূল ভিত্তি বলে উল্লেখ করেন। স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এই ব্যবস্থার প্রথম স্তর। এগুলো সাধারণত 150 থেকে 800 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। এর মধ্যে রয়েছে ফাতেহ সিরিজ, জুলফিকার, কিয়াম 1 এবং পুরনো সাহেব 1 ও সাহেব 2 ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্রগুলো দ্রুত আঞ্চলিক হামলার জন্য তৈরি। এগুলো একসঙ্গে ছোড়া যায়, যার ফলে সতর্ক হওয়ার সময় কমে যায়। 2020 সালের জানুয়ারিতে ইরান এটি দেখিয়েছিল। কাসেম সোলাইমানি নিহত হওয়ার পর ইরান ইরাকের আইন আল আসাদ বিমান ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে। ওই হামলায় অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। 100-র বেশি মার্কিন সেনা মস্তিষ্কে আঘাতজনিত সমস্যায় ভোগে। দ্বিতীয় স্তর হলো মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এগুলো সাধারণত 1500 থেকে 2000 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। এর মধ্যে রয়েছে শাহাব 3, ইমাদ এবং গাদারওয়াজ। খোরামশার ও সেজের ধরনের ক্ষেপণাস্ত্র আরও বেশি দূর যেতে পারে।
সেজিল আলাদা করে নজর কাড়ে। এটি সলিড ফুয়েল ব্যবহার করে, যা তরল জ্বালানির তুলনায় দ্রুত উৎক্ষেপণের সুযোগ দেয়। সব মিলিয়ে এই ক্ষেপণাস্ত্রগুলো ইরানের লক্ষ্যবস্তুর তালিকা বাড়িয়ে দেয়। ইসরায়েল এর আওতায় পড়ে। পাশাপাশি কাতার, বাহরাইন, কুয়েত, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে থাকা যুক্তরাষ্ট্র সংযুক্ত স্থাপনাগুলো এর মধ্যে রয়েছে। প্রতিশোধের ভৌগোলিক পরিসর আরও বিস্তৃত হয়। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রই সব নয়। ইরানের কাছে স্থলভিত্তিক ও জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্রও রয়েছে। এর মধ্যে রয়েছে সোমার, ইয়া আলী, কুদস, হোফেইজে, পাভে এবং রাহাত। সোমার ক্ষেপণাস্ত্র প্রায় 2500 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। ক্রুজ ক্ষেপণাস্ত্র নিচু দিয়ে উড়ে এবং ভূমির কাছাকাছি থাকে, তাই এগুলো শনাক্ত করা কঠিন। এরপর আসে ড্রোন। একমুখী আক্রমণকারী ড্রোন তুলনামূলক সস্তা। এগুলো একসঙ্গে বহু সংখ্যায় ছড়া যায়। এর কৌশল হলো প্রতিরক্ষা ব্যবস্থাকে চাপে ফেলা। বিমানবন্দর, বন্দর ও জ্বালানি স্থাপনাগুলোকে কয়েক মিনিট নয়, ঘন্টার পর ঘন্টা সতর্ক অবস্থায় রাখতে বাধ্য করা। শুধু সংখ্যাই শক্তি নির্ধারণ করে না, টিকে থাকার ক্ষমতায় আসো। ইরান তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচির একটি অংশকে শক্তিশালী করেছে ভূগর্ভস্থ টানেল ও গোপন ঘাঁটির মাধ্যমে। এই নেটওয়ার্কগুলো প্রথম হামলায় উৎক্ষেপণ ক্ষমতা ধ্বংস করা কঠিন করে তোলে। ফলে প্রতিপক্ষের জন্য হিসাব করা কঠিন হয়ে যায়। একটি হামলা দিয়ে সংঘাত শেষ না হতে পারে, বরং এটি দীর্ঘায়িত হতে পারে। আর ইরানের কাছে দীর্ঘ লড়াই চালিয়ে যাওয়ার মতো যথেষ্ট শক্তি রয়েছে। ফাতা-2 ইরানের মারাত্মক ক্ষেপণাস্ত্র। প্রভাবশালী সামরিক সাময়িকী মিলিটারি ওয়াচ ম্যাগাজিন এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানের তৈরি এই ফাতা-2 হাইপারসনিক ক্ষেপণাস্ত্রকে বর্তমান বিশ্বের প্রচলিত কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় কার্যত ঠেকাতে পারছে না। এই দাবির পেছনে শুধু তত্ত্ব নয়, আছে বাস্তবের ইঙ্গিত। প্রতিবেদন অনুযায়ী সাম্প্রতিক অভিযানে ইসরায়েলের উচ্চ মূল্যের সামরিক লক্ষ্যবস্তুতে অন্তত 3টি সফল আঘাত হেনেছে এই ক্ষেপণাস্ত্র। অর্থাৎ এটি শুধু কাগজে কলমে শক্তিশালী নয়, বাস্তব যুদ্ধক্ষেত্রেও তার ক্ষমতার প্রমাণ রাখছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন এটি এত ভয়ঙ্কর? উত্তর লুকিয়ে আছে এর প্রযুক্তিতে। ফাতা-2 ব্যবহার করে হাইপারসনিক গ্লাইড ভেহিকেল বা HGV প্রযুক্তি। এটি সাধারণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মতো সরল পথে চলে না, বরং বায়ুমণ্ডলের ওপরের স্তরে উঠে গিয়ে হঠাৎ দিক পরিবর্তন করে, গতিপথ বদলায়, কখনো নিচে নামে, আবার উপরে উঠে, ঠিক যেন আকাশে ছুটে চলা এক বুদ্ধিমান শিকারী। এই অপ্রত্যাশিত গতিবিধির কারণেই এটি রাডারের চোখ ফাঁকি দিতে পারে। প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থা যেখানে নির্দিষ্ট গতিপথ ধরে লক্ষ্যবস্তু ধ্বংস করতে চায়, সেখানে ফাতা-2 নিজের পথ নিজেই বদলে নেয়। ফলে সেটিকে ট্র্যাক করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। আর আছে এর গতি, যা আতঙ্কের মূল। ফাতা-2 ছুটতে পারে শব্দের গতির 10 গুণ বেশি, অর্থাৎ ম্যাক 10 গতিতে। এমন গতিতে কোনো বস্তু এগোলে সেটিকে থামাতে হলে প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও দ্রুত হতে হবে। ইসরায়েলের শীর্ষ প্রতিরক্ষা প্রতিষ্ঠান রাফায়েল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেমস এর ভাইস প্রেসিডেন্ট ইউভান বাসাস্কি একসময় স্বীকার করেছিলেন, বর্তমানের প্রতিরক্ষা প্রযুক্তি এই চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত নয়। তার মতে ম্যাক 10 গতির ক্ষেপণাস্ত্র থামাতে হলে ইন্টারসেপ্টরকে প্রায় ম্যাক 30 গতিতে পৌঁছাতে হবে। কিন্তু এখানেই আসে বাস্তবতার দেয়াল। বায়ুমণ্ডলের ঘর্ষণ এমন উচ্চ গতিকে কার্যত অসম্ভব করে তোলে। অর্থাৎ প্রযুক্তি যতই উন্নত হোক, প্রকৃতির নিয়মের সামনে তা থমকে যায়। এই কারণেই সামরিক বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বর্তমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইতিমধ্যেই চাপে ছিল। ইরানের পুরনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধেই তারা হিমশিম খাচ্ছিল। তার উপর এখন যুক্ত হয়েছে হাইপারসনিক প্রযুক্তির এই নতুন স্তর। এ যেন এক নতুন সমীকরণ, যেখানে প্রতিরক্ষা পিছিয়ে পড়ছে আর আক্রমণ এগিয়ে যাচ্ছে দ্রুত গতিতে। ইসরায়েল অবশ্য বসেনি, তার একটি বিশেষ জোন ডিফেন্স মডেল তৈরির কথা ভাবছে, যেখানে নির্দিষ্ট এলাকায় বহুস্তর প্রতিরক্ষা তৈরি করা হবে। কিন্তু এই পরিকল্পনা বাস্তবায়ন করতে সময় লাগতে পারে কয়েক দশক, খরচ হতে পারে বিলিয়ন ডলার। অর্থাৎ সমাধান আছে, কিন্তু তা এখনই নয়। বর্তমান বাস্তবতায় সামরিক বিশ্লেষকদের একটাই স্পষ্ট ধারণা, ফাতা-2 এখন এমন এক অস্ত্র যা প্রতিরক্ষা প্রাচীরকে অতিক্রম করার ক্ষমতা রাখে প্রায় বাধাহীনভাবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি লক্ষ্যবস্তুর বিরুদ্ধে চলমান অপারেশন ট্রু প্রমিস 4 অভিযানে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC-র নৌ ইউনিটের আত্মঘাতী ড্রোনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যুদ্ধের চতুর্থ দিনে একটি বিশেষ কৌশলগত পরিবর্তন লক্ষ্য করা গেছে, যেখানে IRGC-র অ্যারোস্পেস ফোর্স এবং নেভি ইউনিটের মধ্যে সুনির্দিষ্ট দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। প্রাপ্ত তথ্যানুযায়ী পারস্য উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে আঘাত হানার মূল দায়িত্ব এখন IRGC নেভির ওপর ন্যস্ত করা হয়েছে।
মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাত এখন আরও ভয়াবহ রূপ নিচ্ছে। দীর্ঘদিনের উত্তেজনা, পাল্টাপাল্টে হামলা এবং সামরিক শক্তির প্রদর্শনের মধ্যেই এবার নতুন করে আলোচনায় এসেছে ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র খুরাম-4। ইরান দাবি করেছে তারা এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের ভেতরে বড় ধরনের হামলা চালিয়েছে। 6 মার্চ ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কোর IRGC জানিয়েছে তাদের সামরিক অভিযান অপারেশন ট্রু প্রমিস 4 এর 19তম ধাপে এই হামলা চালানো হয়েছে। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে এই হামলার প্রধান লক্ষ্য ছিল ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহর তেল আবিব, বিশেষ করে বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর এবং ইসরায়েলি বিমান বাহিনীর 27 নম্বর স্কোয়াড্রন ঘাঁটিকে লক্ষ্য করে আঘাত হানা হয়েছে। IRGCর বিবৃতিতে বলা হয়েছে এই অভিযানটি ইয়া হাসান ইবনে আলী নামের সাংকেতিক কোড ব্যবহার করে পরিচালনা করা হয়। তাদের দাবি অনুযায়ী খুরাম-4 ক্ষেপণাস্ত্রগুলো সরাসরি নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম হয়েছে। ইরান আরও দাবি করেছে ইসরায়েলের অত্যাধুনিক 7 স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছে। ইসরায়েলের এই প্রতিরক্ষা ব্যবস্থা দেশটির অন্যতম গর্ব হিসেবে বিবেচিত, কিন্তু ইরানের ভাষ্য অনুযায়ী একসঙ্গে বহু ড্রোন এবং ভারী ক্ষেপণাস্ত্রের আক্রমণ সেই সুরক্ষা বলয় ভেদ করে ফেলেছে। এই সমন্বিত হামলার ফলে তেল আবিব শহরের বিভিন্ন জায়গায় বড় ধরনের ধ্বংসযজ্ঞ ঘটেছে বলে ইরানি গণমাধ্যম দাবি করেছে। প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে ক্ষেপণাস্ত্র আঘাত করার পর সেখানে বড় ধরনের আগুন লাগে এবং বিভিন্ন স্থাপনায় ব্যাপক কাঠামোগত ক্ষতি হয়। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এমন ঘটনা খুব কমই দেখা গেছে বলে দাবি করা হয়েছে। খুরাম-4, যাকে খাইবার নামেও ডাকা হয়, ইরান প্রথম প্রকাশ্যে আনে 2023 সালে। এই ক্ষেপণাস্ত্রটি তৈরি করেছে ইরানের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ অর্গানাইজেশন। দীর্ঘ গবেষণা ও উন্নয়নের ফল হিসেবে এটি তৈরি করা হয়েছে বলে বলা হয়। এই মিসাইলটি আগের সংস্করণগুলোর তুলনায় অনেক বেশি দ্রুতগতির এবং নির্ভুল। প্রায় 13.5 মিটার লম্বা এই ক্ষেপণাস্ত্রটির ওজন প্রায় 1.5 থেকে 2 টনের মতো। এটিকে মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল বলা হলেও এর সক্ষমতা অনেক দেশের আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সমান বলে বিশেষজ্ঞরা মনে করেন। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এই ক্ষেপণাস্ত্রটির সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এর গতি। উৎক্ষেপণের পর এটি শব্দের গতির প্রায় 16 গুণ বেশি, অর্থাৎ ম্যাক 16 গতিতে লক্ষ্যবস্তুর দিকে ছুটে যেতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মাত্র 15 মিনিটের প্রস্তুতিতেই এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা সম্ভব। এই মিসাইলটির পাল্লা প্রায় 3000 কিলোমিটার পর্যন্ত। এর ফলে মধ্যপ্রাচ্যের যে কোনো জায়গা থেকে ইসরায়েলের প্রায় সব অঞ্চলে আঘাত হানার সক্ষমতা তৈরি হয়। খুরাম-4 ক্ষেপণাস্ত্রের আরেকটি মারাত্মক বৈশিষ্ট্য হলো এর মাল্টিপল ওয়ারহেড বহনের ক্ষমতা। একটি মাত্র ক্ষেপণাস্ত্র প্রায় 1800 কেজি ওজনের বিস্ফোরক বহন করতে পারে। লক্ষ্যবস্তুর কাছে পৌঁছানোর পর এই বিস্ফোরক 80টি ছোট ছোট অংশে ভাগ হয়ে ছড়িয়ে পড়ে। এই ক্ষুদ্র ওয়ারহেডগুলো হাইপারসনিক গতিতে নিচের দিকে নেমে আসে, ফলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার রাডারের পক্ষে এগুলো শনাক্ত করা বা মাঝপথে ধ্বংস করা অত্যন্ত কঠিন হয়ে যায়। ইসরায়েলে একযোগে 100টি রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরান হিজবুল্লাহর। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সঙ্গে মিল রেখে প্রায় একই সময়ে ইসরায়েলে বিপুল সংখ্যক রকেট ছুড়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলের সংবাদ মাধ্যমের বরাত দিয়ে আল জাজিরা একথা জানিয়েছে। লেবানন থেকে আল জাজিরার প্রতিনিধি জানান কয়েক মিনিটের মধ্যে উত্তর ইসরায়েলে অন্তত 3 দফায় রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, বিস্ফোরণের শব্দ একের পর এক কাঁপিয়ে দিচ্ছে ঘাঁটি, বন্দর আর সামরিক স্থাপনা। এমন এক সময়েই ইরানের শক্তিশালী সামরিক বাহিনী ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC দাবি করেছে কুয়েতে থাকা একটি গুরুত্বপূর্ণ মার্কিন ঘাঁটিতে তাদের সর্বশেষ হামলায় কয়েকজন মার্কিন সেনা নিহত হয়েছে এবং শতাধিক আহত হয়েছেন। এই হামলার লক্ষ্য ছিল কুয়েতের আলা দিরি হেলিকপ্টার ঘাঁটি, যা ক্যাম্প বুরিং নামেও পরিচিত। IRGC জানিয়েছে সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইরানি গণমাধ্যমে এমন কিছু ভিডিও প্রকাশ করা হয়েছে যেখানে হামলার মুহূর্তের দৃশ্য দেখানো হয়েছে বলে দাবি করা হচ্ছে। সেই ভিডিওগুলো দ্রুতই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং যুদ্ধের উত্তেজনা আরও বাড়িয়ে দেয়। IRGC নৌবাহিনী এই হামলায় ব্যাপক সমন্বিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন আক্রমণ চালিয়েছে বলে জানানো হয়েছে। হামলার লক্ষ্য ছিল মার্কিন সেনাবাহিনীর কমব্যাট এভিয়েশন ব্রিগেডের গুরুত্বপূর্ণ স্থাপনা, বিশেষ করে হেলিকপ্টার মেরামতের হ্যাঙ্গার এবং জ্বালানি সংরক্ষণের গুদামগুলোতে বড় ধরনের ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। বিশ্লেষকদের মতে এই হামলা দেখিয়ে দিয়েছে যে উপসাগরীয় অঞ্চলের গভীরেও থাকা মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু বানানোর সক্ষমতা ইরানের রয়েছে।
তবে মার্কিন প্রতিরক্ষা দপ্তর বা পেন্টাগন এখনও আলাদিরি ঘাঁটিতে হতাহতের বিষয়ে আইআরজিসির দাবি নিশ্চিত করেনি। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অভিযানের দায়িত্বে থাকা সেন্ট্রাল কমান্ডো এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। তবে পেন্টাগন আলাদাভাবে স্বীকার করেছে চলমান সংঘাতে এখন পর্যন্ত প্রায় 140 জন মার্কিন সেনা আহত হয়েছেন। এর আগেই যুদ্ধের দ্বিতীয় দিনে কুয়েতের সুয়াইবা বন্দরে একটি বড় হামলা হয়েছিল। সে হামলায় 6 জন মার্কিন নাগরিক নিহত হন। সুয়াইবা বন্দরটি বাণিজ্যিক বন্দর হলেও এটি একই সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সামরিক লজিস্টিক কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হয়। ওই হামলায় আরও 18 জন সেনা আহত হয়েছিলেন। পরে উপসাগরীয় অঞ্চলে আরেক মার্কিন সেনার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। আইআরজিসির একজন মুখপাত্র স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো এখন তাদের বৈধ লক্ষ্যবস্তু। তিনি আরও বলেছেন, এসব ঘাঁটিকে আর সেই দেশগুলোর সার্বভৌম ভূখণ্ড হিসেবে বিবেচনা করা হচ্ছে না। সংঘাতের বিস্তার দ্রুত বাড়ছে। ইরান ইতিমধ্যে মধ্যপ্রাচ্যের 9টি দেশে হামলা চালিয়েছে বলে জানা গেছে। এই দেশগুলোর মধ্যে রয়েছে বাহরাইন, ইরাক, জর্ডান, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং সাইপ্রাস। এসব দেশে অন্তত 27টি মার্কিন ঘাঁটি ও বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা হয়েছে। পাশাপাশি ইসরায়েলের সামরিক স্থাপনাও টার্গেট করা হয়েছে। যদিও বেশিরভাগ হামলাই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় আটকে দেওয়া হয়েছে বলে দাবি করা হচ্ছে, তবুও ইরান সতর্ক করেছে যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে তাদের হামলা অব্যাহত থাকবে। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA সম্প্রতি এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। সংস্থার মতে ইরান এখন পারমাণবিক বোমা তৈরির খুব কাছাকাছি পৌঁছে গেছে। এই খবর শোনার পর মধ্যপ্রাচ্য সহ পশ্চিমা বিশ্বে উত্তেজনার সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠছে, ইরান কি সত্যিই পারমাণবিক শক্তিধর দেশে পরিণত হলো? সৌদি আরবের পর মধ্যপ্রাচ্যের দ্বিতীয় বৃহত্তম দেশ ইরান। দেশটির শক্তি শুধু তার আয়তনের কারণে নয়, বরং তাদের অদম্য আত্মবিশ্বাসের কারণে। পারস্য উপসাগরীয় এই দেশের দৃঢ় মনোবল এবং অগ্রযাত্রার কারণে বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে প্রায়ই তেহরানের নাম উঠে আসে। ইরানের সামরিক সাফল্য দেখে মনে হয় তাদের সামনে কোনো বাধা নেই, তারা যেন নিরবিচ্ছিন্ন গতিতে এগিয়ে চলেছে। তবে বাস্তবতা কিছুটা ভিন্ন, কারণ ইরানের অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী হল যুক্তরাষ্ট্র, বিশ্ব রাজনীতির অন্যতম শক্তিধর দেশ। কিন্তু কেন ইরানের বিরুদ্ধে এত নিষেধাজ্ঞা আর কঠোরতা? এর মূল কারণ হল ইরানের পারমাণবিক শক্তি অর্জনের আকাঙ্ক্ষা। বিশেষজ্ঞদের মতে ইরান পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হওয়ার একেবারে দ্বারপ্রান্তে। বহুদিন ধরে বিভিন্ন সূত্রে শোনা যাচ্ছিল ইরান খুব দ্রুত পারমাণবিক বোমা তৈরির ক্ষমতা অর্জন করতে পারে। এবার IAEA জানিয়েছে ইরান 6টি পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা অর্জন করেছে। IAEA এর মতে ইরানের কাছে পারমাণবিক বোমা তৈরির জন্য প্রয়োজনীয় সব উপাদান মজুদ রয়েছে। তবে ইরানের এই অর্জন যুক্তরাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, কারণ ইরান যদি পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হয় তাহলে মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রভাব কমে যেতে পারে। তাই যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্ব ইরানকে থামানোর জন্য নানা কৌশল অবলম্বন করছে। ইরানকে প্রতিহত করতে যুক্তরাষ্ট্র একের পর এক পদক্ষেপ নিচ্ছে। অর্থনৈতিক নিষেধাজ্ঞা, পারমাণবিক স্থাপনায় হামলার হুমকি, এমনকি ইরানের পারমাণবিক কার্যক্রম সীমিত করার জন্য চুক্তির চাপ, এসব কৌশল নিয়েই এগোচ্ছে পশ্চিমারা। তবে ইরানি নেতারা এসব হুমকিতে বিচলিত নন। তাদের বক্তব্য স্পষ্ট, ইরানকে দমানো এত সহজ নয়। যুক্তরাষ্ট্র এখন ইরানের ওপর চরম চাপ প্রয়োগ করছে, তখন ইরানও দিয়েছে শক্ত প্রতিরোধের ঘোষণা। দেশটির প্রেসিডেন্ট সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেছেন, এসো আমাদের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ধ্বংস করো। যদি 100টি পারমাণবিক স্থাপনা ধ্বংস করো তাহলে আমরা 1000টি নতুন স্থাপনা তৈরি করব। তেহরান আরও স্পষ্ট করে দিয়েছে, যদি শত্রুরা একটুও ভুল করে তাহলে তার ভয়াবহ পরিণতি হবে। ইরানের হাত যে কোনো মুহূর্তে ট্রিগারে চলে যাবে। সামান্য উস্কানি পেলেই তারা পাল্টা জবাব দিতে পিছপা হবে না। এখন আর কোনো কিছুই ইরানকে থামাতে পারবে না। দেশটি এগিয়ে চলেছে দুর্বার গতিতে, পশ্চিমাদের কোনো শাসন নিষেধের তোয়াক্কা না করে। এরই মধ্যে ইরানের পারমাণবিক শক্তি অর্জনের এই সাফল্য বিশ্বকে অবাক করে দিয়েছে। ইরানের এমন আত্মবিশ্বাস যেন যুক্তরাষ্ট্রের গলায় কাঁটার মতো বিঁধছে। আর তাই ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালীন সময় থেকে ইরানের ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করেছে। দ্বিতীয় মেয়াদে ফেরার পরও তার একই নীতি অব্যাহত ছিল। তবে বাস্তবতা হলো ট্রাম্পের এসব নিষেধাজ্ঞা কোনো কাজে আসেনি। এত বাধার পরও ইরান তার কূটনৈতিক দক্ষতা আর অদম্য ইচ্ছাশক্তির মাধ্যমে পারমাণবিক শক্তির পথে এগিয়ে গেছে।
যা আজ বিশ্ববাসীর কাছে এক বিস্ময়। 2019 সাল থেকেই ইরান পারমাণবিক অস্ত্র তৈরির মূল উপাদান ইউরেনিয়াম সংগ্রহের দিকে মনোযোগ দেয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো শক্তিধর দেশগুলোর বিরুদ্ধে প্রতিরক্ষা শক্তি বাড়ানোর জন্যই তারা এই উদ্যোগ নেয়। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এর মতে সাধারণত 90% বিশুদ্ধ ইউরেনিয়াম দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করা হয়, আর ইরানের কাছে বর্তমানে 60% বিশুদ্ধ ইউরেনিয়াম মজুদ আছে। এই বিষয়ে আইএইএ প্রধান রাফায়েল গ্রসি জানিয়েছেন, ইরানের কাছে বর্তমানে 250 কেজি ইউরেনিয়াম রয়েছে, যার বিশুদ্ধতার মাত্রা 60% ছাড়িয়ে গেছে। যদি দেশটি আরও ইউরেনিয়াম বিশুদ্ধ করতে পারে তাহলে তারা 6টি পারমাণবিক বোমা তৈরি করতে পারবে। এ কারণেই এখন ইরানের সঙ্গে আলোচনা করা জরুরি বলে মনে করছে বার্তা সংস্থা রয়টার্স। তবে ইরান এই বিষয়ে কড়া বার্তা দিয়েছে। তারা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে সতর্ক করে বলেছে যেন তারা কোনো পক্ষপাতমূলক সিদ্ধান্ত না নেয় এবং ইরানের বিরুদ্ধে পশ্চিমাদের হাতিয়ার হিসেবে ব্যবহৃত না হয়। ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি স্পষ্টভাবে বলেছেন, আইএইএ এর উচিত রাজনীতি থেকে দূরে থেকে শুধু পেশাদারভাবে কাজ করা। তিনি আরও জানান, ইরান সবসময়ই জাতিসংঘের পরমাণু সংস্থার সঙ্গে যোগাযোগ রাখছে, কিন্তু কিছু ইউরোপীয় দেশ ইরানের বিরুদ্ধে আইএইএ এর মাধ্যমে একটি নেতিবাচক প্রতিবেদন তৈরি করানোর চেষ্টা করছে, যা ইরান কোনোভাবেই মেনে নেবে না। তিনি সংস্থাটিকে আহ্বান জানিয়েছেন যেন তারা নিরপেক্ষ থেকে আইন মেনে চলে এবং কোনো রাজনৈতিক পক্ষপাতিত্ব না করে। তেহরানের কড়া সতর্কবার্তার পরও পারমাণবিক ইস্যুতে একের পর এক মন্তব্য করে যাচ্ছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রসি। তিনি বলেছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি যোগাযোগ না থাকা বেশ উদ্বেগজনক। পারমাণবিক আলোচনা শুরু না হওয়ায় সমস্যাটা আরও জটিল হচ্ছে। এ সময় তিনি যুক্তরাষ্ট্রের বাধা এবং ইরানের ওপর দেশটির একতরফা নিষেধাজ্ঞা উপেক্ষা করে দুই দেশের মধ্যে ইতিবাচক সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানান। কিন্তু তারই অবস্থান নিয়ে বিশ্ব রাজনীতিতে প্রশ্ন উঠছে, আইএইএ কি সত্যিই নিরপেক্ষ নাকি পশ্চিমাদের পক্ষেই কথা বলছে? আগে থেকেই যুক্তরাষ্ট্রপন্থী মনোভাবের জন্য ইরান সংস্থাটিকে সতর্ক করেছিল রাজনীতি থেকে দূরে থাকার ব্যাপারে। তবে এবার আর মৃদু সতর্কতা নয়, সর্বোচ্চ কঠোরভাবে আইএইএ-কে সতর্ক করল তেহরান। দীর্ঘদিন ধরে ইরান সংস্থাটিকে নিরপেক্ষ থাকতে বলেছে, কিন্তু তাতে কোনো ফল হয়নি। বরং দিন দিন আইএইএ যেন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের মুখপাত্র হয়ে উঠেছে। এখন প্রশ্ন হলো, ইরান কি করবে? তারা কি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সব ষড়যন্ত্রের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলবে? যুদ্ধের গুঞ্জন, ইরানের পাল্টা আঘাত। ইরান যখন নিশ্চিতভাবে পারমাণবিক শক্তির শীর্ষ পর্যায়ে পৌঁছে গেছে, তখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের শেষ চেষ্টার পরিকল্পনা করছে। শোনা যাচ্ছে, যুক্তরাষ্ট্র ও তার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর হামলার ছক কষছে। যখন যুদ্ধের গুঞ্জন বাতাসে ভাসছে, তখন ইরান জানিয়ে দিল, আর অপেক্ষা নয়, শত্রুদের জন্য আসছে তাদের বহুল প্রতীক্ষিত অপারেশন ট্রু প্রমিস 3। ইরানের শক্তিশালী সামরিক অভিযানের ঘোষণা। ইসলামী বিপ্লবী গার্ড কর্পস IRGC এর এক শীর্ষ কমান্ডার সম্প্রতি ঘোষণা দিয়েছেন, অপারেশন ট্রু প্রমিস 3 খুব শিগগিরই বাস্তবায়ন করা হবে। IRGC ডেপুটি কোঅর্ডিনেটর আলী ফজলি জানিয়েছেন, এর আগে ট্রু প্রমিস 1 ও ট্রু প্রমিস 2 সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে। এবার তৃতীয় ধাপ শুরু হবে পরিকল্পনা অনুযায়ী। এর আগে IRGC প্রধান মেজর জেনারেল হোসেন সালামি বলেছিলেন, ইসরায়েলের বিরুদ্ধে পরিচালিত ট্রু প্রমিস 1 ও ট্রু প্রমিস 2 ছিল শুধুই সতর্কবার্তা, মূল প্রতিশোধ এখনও নেওয়া হয়নি। এবার ট্রু প্রমিস 3 সম্পর্কে ইঙ্গিত দিয়ে জেনারেল সালামি স্পষ্ট করে বলেছেন, যদি শত্রুরা তাদের ষড়যন্ত্র চালিয়ে যায় তাহলে এবার ইরান এমন আঘাত করবে যা আগে কখনো কেউ দেখেনি। তিনি আরও বলেন, আজকের ইরান আগের চেয়ে অনেক শক্তিশালী। আমরা এতটাই ক্ষমতাধর যে পুরো বিশ্ব কাঁপিয়ে দিতে পারি। আমাদের শক্তি শত্রুদের কল্পনার বাইরে। ইতোমধ্যেই ইরান তার শক্তিশালী অস্ত্রভাণ্ডার গড়ে তুলেছে, যা শত্রুদের জন্য আতঙ্কের কারণ হয়ে উঠেছে। নর্থ কোরিয়ার নকশার উপর ভিত্তি করে ইরান গোপনে পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে বলে দাবি করেছে ন্যাশনাল কাউন্সিল অফ রেজিস্ট্যান্স অফ ইরান।
এসব ক্ষেপণাস্ত্র ইরান থেকে ইউরোপে উড়ে গিয়ে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম। গোপন পারমাণবিক কর্মসূচি। NCRI এর প্রতিবেদনে বলা হয়েছে, তেহরান 2টি গোপন স্থাপনায় এসব অস্ত্র তৈরি করছে, যেখানে আসলে স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র হিসেবে ছদ্মবেশে পরিচালিত হচ্ছে। এসব কেন্দ্রে পারমাণবিক কর্মসূচি আরও দ্রুত গতিতে এগিয়ে নেওয়া হচ্ছে। তেহরানের তৈরি ক্ষেপণাস্ত্রগুলো 3000 কিলোমিটারের বেশি দূরত্ব অতিক্রম করতে পারে, যা ইউরোপের বিভিন্ন স্থানে হামলা চালানোর জন্য যথেষ্ট। এই মিসাইল তৈরির কার্যক্রম ভূগর্ভস্থ সাইটে পরিচালিত হচ্ছে, যাতে গোয়েন্দা নজরদারি থেকে বাঁচা যায়। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, এই স্যাটেলাইটগুলোর গোপনীয়তা নিশ্চিত করতে কনক্রিট প্ল্যাটফর্ম ব্যবহার করা হয়েছে। তবে ইরানের দাবি, এটি স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য একটি প্রদর্শনী মাত্র। ইরানের নতুন ব্যালিস্টিক মিসাইল। সম্প্রতি ইরান তাদের নতুন ব্যালিস্টিক মিসাইল এতেমাদ উন্মোচন করেছে, যা 1700 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এছাড়া ইসলামী বিপ্লবী গার্ড কর্পস IRGC ও প্রতিরক্ষা গবেষণা সংস্থা শাহরুদ মিসাইল কেন্দ্র পরিচালনা করছে, যেখানে পারমাণবিক ওয়ারহেড তৈরি করা হচ্ছে। এই ওয়ারহেড গাহেম 100 ক্ষেপণাস্ত্রে সংযোজন করা হবে, যা আরও উন্নত মারাত্মক ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম। NCRI এর দাবি, IRGC আগামী কয়েক মাসের মধ্যে উন্নত মধ্যপ্রাচ্যে মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ইরানের আরও একটি সফল হামলার খবর সামনে এসেছে। জর্ডানের একটি বিমান ঘাঁটিতে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাডার পুরোপুরি বিধ্বস্ত হয়েছে বলে স্যাটেলাইট ছবি বিশ্লেষণে দেখা গেছে। এই রাডারের দাম মার্কিন মুদ্রায় প্রায় $300 মিলিয়ন, অর্থাৎ প্রায় $30 কোটি। মার্কিন সংবাদ মাধ্যম CNN ও ব্লুমবার্গ এর প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। বাণিজ্যিক স্যাটেলাইট থেকে পাওয়া ছবি বিশ্লেষণ করে দেখা গেছে, জর্ডানের মুয়াফাক সালতি বিমান ঘাঁটিতে অবস্থানরত মার্কিন কোম্পানি RTX কর্পোরেশন নির্মিত AN টাইপ 2 রাডারটি আনুষঙ্গিক সরঞ্জাম সহ ধ্বংস হয়ে গেছে। ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক সংঘাত শুরুর দিকেই এই হামলা চালানো হয়। সংবাদ মাধ্যম CNN এবং বিভিন্ন বাণিজ্যিক স্যাটেলাইট সংস্থা এই ধ্বংসযজ্ঞের ছবি প্রকাশ করেছে। পরবর্তীতে একজন মার্কিন কর্মকর্তাও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এই রাডারটি পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যাটারিগুলো পরিচালনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, এই থার্ড রাডারটি ধ্বংস হওয়া যুক্তরাষ্ট্রের জন্য বড় ধরনের কৌশলগত ক্ষতি। ফাউন্ডেশন ফর ডিফেন্স অফ ডেমোক্রেসি এর দেয়া তথ্য মতে, গত 28 ফেব্রুয়ারি এবং 3 মার্চ জর্ডানে ইরান 2টি বড় হামলা চালায়। যদিও দাবি করা হয়েছিল হামলাগুলো প্রতিহত করা হয়েছে, কিন্তু বাস্তবে তাদের হামলায় এই রাডারটি রক্ষা করা সম্ভব হয়নি। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ CSIS এর বিশেষজ্ঞ টম কারাকো জানিয়েছেন, পুরো বিশ্বে যুক্তরাষ্ট্রের মাত্র 8টি থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। একটি পূর্ণাঙ্গ থার্ড সিস্টেমের দাম প্রায় $1 বিলিয়ন। এর মধ্যে শুধু রাডারটির দামই প্রায় $300 মিলিয়ন। 2012 সালের পরিকল্পনা অনুযায়ী এই প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনার জন্য আমেরিকার প্রয়োজন ছিল 9টি ব্যাটারি, কিন্তু বাস্তবে 8টি ব্যাটারি দিয়েই কাজ চালানো হচ্ছিল। এখন জর্ডানে থাকা রাডারটি বিধ্বস্ত হওয়ায় এই মুহূর্তে ব্যাকআপ হিসেবে তাদের আর কোনো অতিরিক্ত রাডার নেই। থার্ড কেন এত গুরুত্বপূর্ণ? থার্ড বা টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স এমন একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা যা বায়ুমণ্ডলের একেবারে শেষ প্রান্তে থাকা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও ধ্বংস করতে পারে। এটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের চেয়েও অনেক বেশি শক্তিশালী এবং নির্ভুল। একটি থার্ড ব্যাটারিতে 90 জন সেনা সদস্য থাকে। এছাড়া এতে থাকা 6টি ট্রাক মাউন্ট করা লঞ্চার এবং 48টি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র। প্রতিটি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের দাম প্রায় $13 মিলিয়ন। এই রাডারটি অকেজো হয়ে যাওয়ায় ওই অঞ্চলের আকাশ প্রতিরক্ষার পুরো দায়িত্ব এখন প্যাট্রিয়ট সিস্টেমের উপর পড়বে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, প্যাট্রিয়ট সিস্টেমের জন্য প্রয়োজনীয় PAC-3 ক্ষেপণাস্ত্রের মজুদ বর্তমানে খুবই কম। এদিকে ইরানের লাগাতার ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার কারণে মধ্যপ্রাচ্যে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা এখন তীব্র চাপের মুখে রয়েছে। এই সংকট মোকাবিলা করতে এবং দ্রুত অস্ত্র উৎপাদন বাড়ানোর জন্য গত শুক্রবার হোয়াইট হাউসে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন বড় বড় প্রতিরক্ষা ঠিকাদার প্রতিষ্ঠান যেমন লকহিড মার্টিন ও RTX এর সঙ্গে জরুরি বৈঠক করেছে।